দর্শক, সারা দেশের খবর যেরকম আমরা জানাবো, একইভাবে আমাদের স্টুডিওতে অনেক অতিথিরা আজকে সারাদিন ধরেই আসবেন। এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন সঙ্গীত শিল্পী সামাল রশিদ শাহরিয়ার। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। এই পুরো গণ অভ্যুত্থান জুড়েই গান একটা বড় ভূমিকা রেখেছিল এই আয়োজনকে, এবং এই অভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে যেতে। খুব বেশি মানুষ হয়তো র্যাপের সাথে এর আগে পরিচিতও ছিলেন না। জুলাই অভ্যুত্থানে র্যাপ একেবারে সামনে চলে আসে এবং মানুষের মুখে মুখে ছিল, দেয়ালে দেয়ালে ছিল। আজকেও খুঁজে পাওয়া যাবে সেই গানের অংশবিশেষগুলো। আপনার কখন মনে হলো আসলে যে এই আন্দোলন তো শুরুতে কোটা দিয়ে শুরু হলো, চাকরির বিষয়ে আন্দোলন, এটা কেন আসলে সবার আন্দোলন হলো? আপনার কেন মনে হলো যে আপনার একটা গান লেখার দরকার, গান গাওয়া দরকার এখানে? আসলে যখন আবু সাইদের ওই ঘটনাটা হলো, এর আগে থেকেই তো মানে ছাত্রদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছিল। ঢাকা ভার্সিটিতে হল থেকে বের করে দেওয়া হচ্ছিল ছাত্রলীগের আক্রমণ থেকে। তো ওখান থেকে আমার মাথায় আসলো যে আমি তো একজন শিল্পী, তো আমার সাইড থেকে, আমি নিজে একজন স্টুডেন্ট, আমি নিজে একজন শিল্পী, তো আমার সাইড থেকে একটা কিছু করা দরকার, যে জিনিসটা করে আমি আমার অ্যাটলিস্ট নিজের মন থেকে করতে পারবো যে না, আমি এই স্বৈরাচারের বিরুদ্ধে কিছু হলেও করতে পেরেছি। তো সেখান থেকেই আমার মনে এই ব্যাপারটা এসেছে যে আমার একটা গান বানানো দরকার বা গান লেখা উচিত। তো ওখান থেকেই আসলে এই চিন্তা ভাবনাটা এসেছে। কথাগুলো কিভাবে জড়ো হলো মাথার মধ্যে? আচ্ছা, কথাগুলো জড়ো হয়েছে, প্রতিনিয়ত দেখে এসেছি যে শুধু এই আন্দোলনই না, এর আগেও বহুতবার অনেক ধরনের আন্দোলনে বিভিন্নভাবেই আন্দোলনকে দমায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মানুষকে হত্যা করে হোক, যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে, এই ব্যাপারটা থেকে আমার মাথায় এই লাইনগুলো এসেছিল যে আমাদের এই স্লোগান পারবে না থামাতে, লাশের পাহাড়ে কতদিন আর থাকবে আর কি। সো এখান থেকেই আমার এই লাইনগুলো এসেছে। এই সময় আন্দোলনে যখন শিল্পীরা যাচ্ছিলেন, একটা পর্যায়ে তো সঙ্গীত শিল্পীরাও আলাদা করে আসলে তাদের সমাবেশের ডাক দিচ্ছিলেন, পরে মূল সমাবেশে তারা যোগ দেওয়া শুরু করলেন। অন্য শিল্পীরা কি ভাবছিলেন? আপনার সাথে যাদের পরিচয় ছিল তাদের চিন্তা ভাবনা কেমন ছিল? তাদের চিন্তা ভাবনাটাও এরকমই ছিল যে আমরা যখনই আসলে কোনো একটা গান লিখতে গিয়েছি বা মানে যেটা হয়, আমরা বাইরের দেশের বিভিন্ন সিঙ্গারদেরকে বা আর্টিস্টদেরকে দেখেছি যে তারা উন্মুক্তভাবে নিজেদের সরকারের বিরুদ্ধে হোক বা যে কোনো আর্টিস্টের মানে যে কোনো কিছুর বিরুদ্ধে একদম নিজের মন থেকে যেটা ইচ্ছা ওটা লিখতে পারতো, গাইতে পারতো। কিন্তু আমাদের ক্ষেত্রে না অনেক বাধ্যবাধকতা ছিল সারা জীবনে, যে আমরা যখনই কোনো কিছু প্রতিবাদমূলক লিখতে গিয়েছি আমরা আসলে করতে পারিনি, কোনো না কোনোভাবে একটা ব্যাকল্যাশ ছিল। কেমন হতো সেটা? সেটা অনেক সময় দেখা গিয়েছে যে লিখতে যাওয়ার পরে, লেখার পরে, গানটা লিখলাম, লেখার পরে মনে হলো যে না, এই লাইনটা যদি আমি লিখি হয়তো বা আমাকে ধরে নিয়ে যাওয়া হবে, গুম করে ফেলা হবে, যেটা সাধারণত সচরাচর দেখে এসেছি আশেপাশে। তো সেখান থেকে আসলে অনেক ক্ষেত্রেই আমাদের আশেপাশের অনেকেরই একটা ভীতি কাজ করতো যে আমরা করতে পারবো না। কিন্তু এইবার যেটা হলো, এত কিছুর পরে, এতগুলো মানে স্টুডেন্ট, এতগুলো মানুষজনের মৃতদেহ দেখার পরে না আসলে ওই ব্যাপারটা কারোর মধ্যে আর থাকলো না যে আমাদেরকে থেমে থাকতে হবে। এবার আমাদের সবারই চিন্তাভাবনা এরকমই ছিল যে হয়তোবা কেউ করতে পেরেছে, কেউ করতে পারেনি, কিন্তু সবার চিন্তাভাবনাটা এটাই ছিল যে এবার আমাদের করতে হবে। তো ওখান থেকে আর কি ওই আন্দোলনের ডাকটা আসলো যখন শিল্পীরা সবাই চলে আসলো, এটাই আর কি। প্রথম সমাবেশটা ধানমন্ডিতে হয়েছিল। ধানমন্ডিতে হয়েছিল। ওই দিনের কথা একটু মনে করিয়ে দেবেন আমাদের। আচ্ছা, ধানমন্ডিতে যখন আন্দোলনটা হয়েছিল আমি প্রথম জিনিসটা জানতে পেরেছি মেকানিক্সের ভোকালিস্ট ত্রিদীপ ভাইয়ের কাছ থেকে। তো ত্রিদীপ ভাইয়ের কাছ থেকে জানার পরে ফোন করে কি বললেন? ত্রিদীপ ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয়নি বেসিক্যালি, তখন আমি একটু আত্মগোপনে ছিলাম, কারণ এই গান লেখার কারণে আমার উপর অনেক ধরনের প্রেশার ছিল। তো ত্রিদীপ ভাই আমাকে একটা টেক্সট করেছিল যে আমরা আন্দোলনটা করতেছি, আমরা সবাই আসতেছি, তো তুই যদি ফ্রি থাকিস জয়েন উইথ আস। তো আমি ওনাকে কোনো রিপ্লাই করিনি, আমি জাস্ট চলে গিয়েছিলাম। নিজের বাসায় থাকতে পারছিলেন তখন? না, নিজের বাসায় ছিলাম না। গিয়ে কি দেখলেন সেখানে? ওখানে গিয়ে দেখলাম যে আমি না, সত্যি কথা বলতে এতটা এক্সপেক্ট করিনি যে এত এত শিল্পীরা, এত পরিচিত মানুষজন সবাই এখানে থাকবে। ওখানে গিয়ে দেখলাম যে যাদের সাথে কখনো আসলে চিন্তাও করিনি যে সামনাসামনি কখনো দেখা হবে, ওনারাও ওখানে ছিলেন। এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনটার সাথে একদম মন থেকে এসেছেন। ব্যাপারটা খুবই ভালো লাগতেছিল যে যে আমি একা না, এখানে আসলে সবাই সবাই একজোট হয়েই চাচ্ছে জিনিসটা যে ব্যাপারটা আসলে হোক, এটাই আর কি।
এখানে একটা ব্যাপার ছিল যে অনেক ক্ষেত্রেই হয়তো খুব ছোট একটা দলের আয়োজন, কিন্তু সেখানে খুব স্বতঃস্ফূর্তভাবে আশপাশ থেকে মানুষ এসে জড়ো হচ্ছিলেন। আপনাদের অভিজ্ঞতাটা কি তেমনই ছিল? জি, আমাদের অভিজ্ঞতাটাও এরকমই ছিল যে ওই যে যেটা বললাম যে আসলে এত মানুষের সমাগম, এটা আসলেই কল্পনার বাইরে ছিল। যে আমি ওই দিন 3 তারিখ ছিল মোস্ট প্রবলি, সো ওই দিন এত মানুষের সমাগম হবে আসলে কল্পনা করতে পারিনি আমি। যে শুধু সঙ্গীত শিল্পী না, অভিনয় শিল্পীরা ছিলেন, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকে এসেছিলেন, তো এটাই আর কি। সেখানে তো সমাবেশ শেষ করে আবার আপনারা বোধহয় একটা বড় অংশ চলে আসলেন শহীদ মিনারে, যেখানে বড় আয়োজনটা হচ্ছিল, বক্তৃতা হচ্ছিল, এক দফার ঘোষণা যেখান থেকে আসলো। সেই সময়ে এই ধানমন্ডির থেকে শহীদ মিনারে আসার সময় কি দেখলেন, শহীদ মিনারে এসে কি দেখলেন? শহীদ মিনারে আসার সময় আসলে ওখানে সত্যি কথা বলতে ওই সময় না আসলে আশেপাশে কি হচ্ছে, মানে এই জিনিসটা চিন্তা করার মতো অবস্থাতে আমরা ছিলাম না। আমাদের জাস্ট ইয়ে ছিল যে যেটাই হোক না কেন আমাদের ওই জায়গাটায় পৌঁছাতে হবে। ওই দিন অবশ্য আমরা ওরকমভাবে খুব একটা বাধার সম্মুখীন হইনি। ওই দিন আমাদের ওরকম কোনো বাধা হয়নি, কারণ আহ, আমার কাছে মনে হয় একভাবে ওনারাও বুঝতে পেরেছিলেন যে এখানে আসলে আর কোনো কিছু করার নেই। এখানে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে যেতে পেরেছি, গিয়ে আমরা আমাদের দাবিটা জানিয়েছি, এবং যখন আসলে 9 দফা থেকে 1 দফায় চলে আসলো, ব্যাপারটা আসলেই মানে থাকে না যে গুজবাম্পস হওয়া, একদম ওই গুজবাম্পসের ব্যাপারটা হয়েছিল যে হ্যাঁ এটাই তো হওয়ার কথা। কারণ এত কিছুর পরে আসলে যদি এই জিনিসটা না আসে তাহলে তো বক্তৃতাটা কি শুনতে পেরেছিলেন আপনি যেখানে ছিলেন এক না, দফা? আমি ওখানে কারণ মাইক থাকতে তো পারিনি। খুব হ্যাঁ হ্যাঁ, আমি এটা আরো মুখে মুখে অনেক ছড়িয়ে দূরেই গিয়েছিল। ছিলাম। হ্যাঁ, অনেক দূরেই ছিলাম আর কি। যে ওখানে যখন প্রথম আমি শুনতে পেলাম যে আচ্ছা মানে 1 দফার ডাক দেওয়া হয়েছিল, ব্যাপারটা ওই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে নিউজটা ওটার মতোই ছিল যে আচ্ছা ঠিক আছে ফাইনালি একটা কিছু হচ্ছে।